হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো তোমরা লাস্ট ক্লাস মানে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে ক্লাসটি হয়েছে সেই ক্লাসটি যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি বলেছিলাম যে রেশিও প্রপোর্শনের আমি সবকটি টাইপ দেখিয়েছিলাম। তিনটে টাইপ আমাদের দেখানো বাকি ছিল রেশিও চ্যাপ্টার থেকে, যে তিনটে চ্যাপ্টার না করলে রেশিও চ্যাপ্টার অসম্পূর্ণ থেকে যায়। তিনটে চ্যাপ্টার কী কী? একটা হচ্ছে আমার প্রবলেম অন এজেস, বয়স সংক্রান্ত অঙ্ক, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস, আর একটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। এই তিনটে চ্যাপ্টার থেকে কিছু টাইপ আমি দেখিয়ে দেবো যেগুলো তোমাদের পরীক্ষায় এলেও আসতে পারে। ওকে, তো এই ক্লাসটা না দেখে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে না। চলো শুরু করি, ডাইরেক্ট ক্লাসে চলে আসবো কোনো রকম কোনো কথা না বাড়িয়ে। আচ্ছা, টাইপ 6 অবধি আমরা আগের দিনের ক্লাসে দেখেছি। টাইপ 7 আমরা প্রবলেম অন এজেসের ওপর প্রশ্ন দেখব। প্রবলেম অন এজেসের ওপর বা বয়স সংক্রান্ত এই চ্যাপ্টারে একটাই কনসেপ্ট কি দাদা? কনসেপ্ট হচ্ছে আজকে যদি রাম আর শ্যামের বয়সের অনুপাত 3:2 থাকে এবং বললাম যে রামের বয়স এবং শ্যামের বয়সের যোগফল আমি বললাম দাদা হচ্ছে 50 ইয়ার্স, সাপোজ 50 ইয়ার্স। তাহলে তুমি বলবে যে দাদা রামের বয়স আর শ্যামের বয়সের অনুপাত তো 50 ইয়ার্স দেখলাম, তাহলে এখান থেকে কি আমি রামের বয়স আর শ্যামের বয়স ইন্ডিভিজুয়াল বয়স বার করতে পারবো? একদম পারবো। আমি জানি যে রেশিও দুটো টার্মের যোগফল যদি আমি বের করে ফেলি তাহলে সেই যোগফলই রাম আর শ্যামের বয়সের যোগফলকে রিপ্রেজেন্ট করে। তাহলে আলটিমেট 5-এর ভ্যালুই বলা হয়েছে 50, তার মানে 5 কত গুণ করলে 50 হয়? 10 গুণ করলে। এই যে 10 গুণ, এই 10টাই হচ্ছে এদের বয়সের ডিফারেন্স। এই 10টাই হচ্ছে এদের বয়সের ডিফারেন্স। কারণ কি দেখো, 5-এর ভ্যালু যদি 50 হয় 10 গুণ করে, তার 3-এর ভ্যালু কত হবে? 3-এর ভ্যালু হবে 30, আর 2-এর ভ্যালু হবে কত? 20। হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। তাহলে বর্তমানে তাদের বয়সের পার্থক্য কত? 30 আর 20-র ডিফারেন্স কত? 10। হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। এবার যদি 50-এর জায়গায় 60 হতো, ভালো করে বুঝবে, 50-এর জায়গায় যদি 60 হতো তাহলে তুমি বলতে কত? 5কে কত গুণ করলে 60 হয়? 12 গুণ করলে 60 হয়। হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। তাহলে 3কেও 12 গুণ করবো, কত হবে? 36। 2কেও 12 গুণ করবো, 24 হবে। তাহলে 36 আর 24-এর তখন ডিফারেন্স কত হবে? দেখো 36 আর 24-এর ডিফারেন্স কি 12 হবে? বলে দেয়? একদম ঠিক। তাহলে সবসময় মনে রাখবো এখানে যোগফল যত গুণ হবে রেশিও দুটো টার্মের যোগফলের সঙ্গে অরিজিনালি বর্তমান বয়সের যোগফলের যত গুণ হবে ঠিক ততই হবে তাদের বয়সের অন্তর। সবসময় দুটো মানুষের যাদের বয়সের অনুপাত দেওয়া হয়েছে তাদের বয়সের ডিফারেন্স সর্বদা একই থাকবে থ্রু আউট দেয়ার লাইফ। ওকে, তার মানে কি, যদি রামের বয়স আমি 10 বছর বাড়িয়ে দিই, শ্যামের বয়স 10 বছর বাড়িয়ে দিই, 10 বছর পরেও তাদের বয়সের ডিফারেন্স কিন্তু 10ই থাকবে বা 12ই থাকবে। যা ইনিশিয়াল ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্স সবসময় একই থাকবে। তো এই কনসেপ্ট যদি আমি ঠিকঠাক বুঝতে পারি তাহলে বয়স সংক্রান্ত যে কোনো অঙ্কে আমার কোনো রকম সমস্যা হবে না। দেখো প্রশ্নের মাধ্যমে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। প্রথম যে অঙ্কটা বলা হয়েছে সেই অঙ্কটাই তোমাদের জন্য নিয়ে এসেছি এই কনসেপ্টের ওপর। দেখো বলা হয়েছে অমিত ইজ 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড ঋতু ইজ 60 ইয়ার্স ওল্ড অ্যাট প্রেজেন্ট। খুব ভালো কথা। তাহলে অমিতের বর্তমান বয়স বলা হয়েছে এবং কার বয়স বলা হয়েছে এবং ঋতুর বয়স বলা হয়েছে। তাহলে অমিত আছে গল্পে আর আছে ঋতু। ওকে, অমিতের বর্তমান বয়স হচ্ছে 40 আর ঋতুর বর্তমান বয়স হচ্ছে 60। How many years ago was the ratio of their ages is 3:5? তাহলে কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। আমি জানি যে এই দুই ভদ্রলোক অমিত এবং ঋতু এদের বয়সের অন্তর সবসময় একই থাকবে থ্রু আউট দেয়ার লাইফ। তাহলে 40 এবং 60-এর মধ্যে অন্তর ডিফারেন্স কত? 20। হ্যাঁ কি না বলে দেয়? একদম ঠিক। তাহলে 3:5, এখানে 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত? 2। বলো দা, একদম বোঝা গেল? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে বলেছে কত বছর আগে এদের বয়সের অনুপাত 3:5 ছিল। তাহলে যদি 2 আমি ধরে নিই গল্পটা, তাহলে 2 তো আমার অ্যাকচুয়াল ডিফারেন্স নয়, আমার ডিফারেন্স হওয়া উচিত কত? 20। তাহলে 2কে কত গুণ করলে 20 হয়?
2কে কত গুণ করলে 20 হয় দাদা? 10 বছর। ঠিক এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার, যে কত বছর আগে এদের বয়সের ডিফারেন্স ছিল? বলবো দাদা 10 বছর আগে। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। এই প্রশ্নটাই আমি এক জায়গায় দেখলাম যে একজন টিচার করিয়েছে, খুব নাম বলছি না, খুব ভালো করে বুঝবে। সে করিয়েছে এরকম যে ধরলাম এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল, তাহলে বর্তমানে তাদের বয়স 40 এবং 60। তাহলে এক্স বছর আগে তাদের বয়স কত ছিল? 40 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স, এবং এই অনুপাত আলটিমেট কী হয়ে যাবে না 3:5 হয়ে যাবে। বর্তমানে বয়স 40 এবং 60, এক্স বছর আগে তাদের বয়স অনুপাত কত হবে? 40 মাইনাস এক্স বাই 60 মাইনাস এক্স, এবং সেই অনুপাতই বলা হয়েছে 3:5। বলো এখান থেকে সলিউশন করে তোমাদের এক্সের ভ্যালু বার করানো হয়েছে। বলো এটা কি করার কোনো দরকার আছে? কখনই দরকার নেই। আমি যদি এটা মনে রাখি যে তাদের বয়সের অনুপাত 3:5 হতে হবে, তাহলে 3:5 আলটিমেট, 3:5 আলটিমেট এদের ডিফারেন্সটা কত? 2। তাহলে 2 ডিফারেন্সটা অ্যাকচুয়াল ডিফারেন্স নয়। অ্যাকচুয়াল ডিফারেন্স কত? 40 আর 60 মধ্যে ডিফারেন্স হচ্ছে 20। সবসময় ডিফারেন্স বজায় থাকবে। তাহলে 2-এর ভ্যালু হচ্ছে 20, মানে কত গুণ হয়েছে? 10 গুণ হয়েছে। তাহলে সেই যত বছর আগে গল্প বলা হয়েছে তত বছর আগে তাদের বয়স কত ছিল? ইন্ডিভিজুয়াল বয়স 30 আর 50। বর্তমানে তাদের বয়স হচ্ছে 40 আর 60। তাহলে বলো আমাকে যে 40 থেকে 30-এ পৌঁছাতে গেলে কত বিয়োগ করতে হয়? বলে দাদা 10 বছর। 60 থেকে 50-এ পৌঁছতে কত বছর বিয়োগ করতে হয়? বলে দাদা 10 বছর। তার আলটিমেট 10 বছর আগে তাদের বয়স অনুপাত 3:5 ছিল। সেই 10টা আলটিমেট কে? এইটাই তো, এই যে এখানে যে যত গুণ লুকিয়ে আছে। বলে দাদা একদম ঠিক। তাহলে এখানে সাম বলুক বা ডিফারেন্স বলুক, এখানে যত গুণ হবে তত গুণটাই হচ্ছে এদের মধ্যে অ্যাকচুয়াল বয়সের ডিফারেন্স। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মধ্যে পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ব্যাস এইটুকু যদি বুঝতে পারি, পৃথিবীতে এই ধরনের প্রশ্ন আর কখনো আটকাবে না। বলো ফতিমা ও আহমেদের বয়সের অনুপাত 3:8, তাদের বর্তমান বয়সের যোগফল 44 বছর, তাদের বয়সের পার্থক্য কত? তাহলে দেখো 3:8 হচ্ছে তাদের বর্তমান বয়সের অনুপাত। তাহলে বর্তমান বয়সের যোগফল কত? অনুপাতে এদের দুটো টার্মের যোগফল হচ্ছে 11, আর বর্তমান বয়সের যোগফল 44 বলাই আছে। তাহলে 11-র ভ্যালুই কত দাদা? 11-র ভ্যালু হচ্ছে 44। তাহলে এটা হচ্ছে যোগফল, সাম। তাহলে বলো দাদা ডিফারেন্স কত? দাদা ডিফারেন্স তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 আর 8-এর ডিফারেন্স হচ্ছে 5। তাহলে 11-র ভ্যালু যদি 44 হয়, কত গুণ করলে 44 হয়? 4 গুণ। তাহলে 5-এর 4 গুণ করে দেবো, হয়ে যাবে আমার কারেক্ট আনসার 20। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো এনি ডাউট? কোনো ডাউট নেই। কখনোই কিন্তু 11-র ভ্যালু 44, তাহলে 8-এর ভ্যালু 4 গুণ করবো, 3-এর ভ্যালু 4 গুণ করবো, ডিফারেন্স নির্ণয় করবো না। অ্যাকচুয়াল প্রসেস কিন্তু এটা, যে আমার রেশিওর দুটো টার্মের যোগফল আমি পেয়ে যাচ্ছি, তার ভ্যালু বলা আছে, রেশিওর দুটো টার্মের বিয়োগফল আমি পেয়ে গেছি, তার ভ্যালু আমার নির্ণয় করতে হবে। ইজ ইট ক্লিয়ার? একদম ক্লিয়ার। 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2015 তারিখে অমিত এবং সুবর্ণার মোট বয়স 61 বছর। খুব ভালো কথা। তাহলে চিত্রে দেখতে পাচ্ছি অমিত আছে আর সুবর্ণা আছে, তাদের মোট বয়সের যোগফল হচ্ছে 61 বছর। খুব ভালো কথা। বলা হয়েছে অমিত সুবর্ণার চেয়ে 3 বছরের ছোট। তাহলে অমিত যদি সুবর্ণার থেকে 3 বছরের ছোট হয়, তাহলে সুবর্ণার বয়স এক্স হলে অমিতের বয়স হবে x-3। এতে কোনো ডাউট আছে? বলে কোনো ডাউট নেই। তাহলে 1 জানুয়ারি 2010 তারিখে সুবর্ণার বয়স কত হবে? তাহলে আমি 2010-এ ফিরে যাওয়ার আগে 2015-তেই দুজনকার বয়স আগে নির্ণয় করতে পারবো তো? বলে একদম ঠিক। দেখো এই ধরনের প্রশ্নে এক্স ধরার কোনো প্রয়োজন নেই। আলটিমেট এখানে যখনই দেখতে পাচ্ছি যে অমিত সুবর্ণার চেয়ে 3 বছরের ছোট, অমিত সুবর্ণার চেয়ে 3 বছরের ছোট, যত বছরের ছোট তত বছর আমি এদের সঙ্গে অ্যাড করে দেবো, অ্যাড করলে কত পাবো? 64। কার সঙ্গে অ্যাড করব? তাদের মোট বয়স বা তাদের বয়সের যোগফলের সঙ্গে। ইজ ইট ক্লিয়ার? তাহলে যখন দুজনকার বয়সের যোগফল দেওয়া হয়েছে, একজনের সঙ্গে আরেকজনের রিলেশন এরকম দেওয়া হয়েছে যে একজন আরেকজনের থেকে এত ছোট, যত ছোট আমি সেটা কি করব? সামের সঙ্গে অ্যাড করে দেবো। সামের সঙ্গে অ্যাড করে দেওয়ার পর তাকে 2 দিয়ে ভাগ করলেই আমি কি পেয়ে যাব? না তাকে 2 দিয়ে ভাগ করলেই আমি পেয়ে যাব যার বয়স বড় তার বয়স। তাহলে এদের মধ্যে বড় বয়স কার? সুবর্ণার। তার মানে যার ভ্যালু এক্স, তাহলে তার বয়স আলটিমেট কত? বর্তমান বয়স 32 বছর। আর যার বয়স ছোট তার বয়স কত হবে? অর্থাৎ 32 - 3 29 বছর। দ্যাটস ইট।
ওকে, এবার আমাকে নির্ণয় করতে বলেছে যে 1 জানুয়ারি 2010 তারিখে সুবর্ণার বয়স কত। তাহলে আমি 2015 পড়ে আছি এবং 2015 দেখছি 32 বছর বয়স। 2010 ফিরে গেলে বয়স কত বছর কমবে? 5 বছর কমবে। তাহলে 32 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 27। বলো, এরমভাবে অঙ্ক যদি তোমরা করতে পারো, একবার করতে শিখে যাও, তাহলে অঙ্কের মজাই আলাদা হবে বাবা। ঠিক আছে, তখন আর মনে হবে যে বাহ, কী করছি। নেক্সট প্রশ্ন, পিতার বয়সের সাথে পুত্রের বয়স অনুপাত 7:3। তাদের বয়সের গুণফল 756। 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? ওকে, দেখো এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে, আমি দেখে এই প্রশ্নটাই আমি আগের দিন অঙ্কে করিয়েছি, যে যখন দুটো সংখ্যার রেশিও বলা হয়েছে এবং তাদের গুণফল বলা হয়েছে, তাহলে তখন কিন্তু কখনোই এরকম নয় যে রেশিও 7:3 বলা হয়েছে, তাহলে রেশিও দুটো টার্মের গুণফল 21, তার মানে 21-এর ভ্যালুই হচ্ছে কত? 756। এটা কিন্তু কখনোই করবে না, কারণ হচ্ছে এই 21 সংখ্যাটার মধ্যে আর একটা গল্প লুকিয়ে আছে। আমরা অ্যাকচুয়ালি কী জানি, যে পিতার বয়স 7 এবং পুত্রের বয়স 3 হলে এদের বয়সের গুণফল আমি 21 বলতে পারি, কিন্তু তার সঙ্গে একটা এক্সও জুড়ে আছে, কারণ কি রেশিও তো, এদের সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম লুকিয়ে আছে। তাহলে 7 × 3 করলে কত হবে? 21, এবং x × x গুণ করলে হবে x²। তাহলে 21x² ভ্যালু 756। তাই কখনোই কিন্তু আমি 21-এর ভ্যালু 756, 1-এর ভ্যালু কত, 7-এর ভ্যালু তাহলে কত হবে, 3-এর ভ্যালু কত হবে, ওরমভাবে নির্ণয় করতে পারবো না যখন আমার গুণফল বলা থাকবে। তাহলে আমি এক্স না ধরে কী করে করবো? আমি এক্স না ধরেও করতে পারি। তাহলে যখন 7 আর 3 আমার গল্প বলা আছে ফাদার আর সনের বয়সের অনুপাত, সেখান থেকে 21-এর ভ্যালু আমি 756 বলছি, কিন্তু 1-এর ভ্যালু হয়ে যাবে কত না 756/21 √ অফ 756/21। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কারণ হচ্ছে x² ভ্যালু হচ্ছে 756/21। তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু সেটাই হচ্ছে 1-এর ভ্যালু, এক্সের ভ্যালু হবে √ অফ 756/21। তাই যখনই গুণফল বলা থাকবে আমি 21-এর ভ্যালু 756 না বলে আমি বলবো 1-এর ভ্যালু কত? √ অফ 1 ইউনিটের ভ্যালু কত? √ অফ 756/21। ওকে, কাটাকুটি হবে তো একদম। 21 দিয়ে কত বাজাচ্ছে এখানে? 21, এখানে 2 হচ্ছে 21 থেকে কত? 63, 3বার তো পুরোপুরি যাচ্ছে। 63 মানে হচ্ছে কত? 3বার হচ্ছে 6বার যাচ্ছে, তাহলে 36 গুণ, হ্যাঁ কি না? তাহলে √ 36 মানে হচ্ছে কত? 6। তাহলে আলটিমেট এখানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে সানের বর্তমান বয়স পেয়ে গেলাম 6 × 3 18, আর ফাদারের বর্তমান বয়স 6 × 7 42। বোঝা গেছে? বলে একদম ঠিক। এবার নির্ণয় করতে হবে 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। 6 যোগ করলে এখানেও 6 যোগ হবে, এখানেও 6 যোগ হবে, আলটিমেট কত হবে? এখানে 48, আর এখানে হচ্ছে কত? 24। তাহলে আলটিমেট 48:24 কত হবে? 2:1। ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আশা ও লতার বর্তমান বয়সের অনুপাত 5:6। যদি তাদের বয়সের পার্থক্য 6 বছর হয়, তাহলে 5 বছর পরে লতার বয়স কত হবে? সেম গল্প। অর্থাৎ তাদের আশা ও লতার এখানে দেখতে পাচ্ছি বয়সের অনুপাত বলা হয়েছে 5:6। তাদের বয়সের পার্থক্য 6, তাহলে এখানে অনুপাতে তাদের বয়সের পার্থক্য কত? 1। তাহলে 1-এর ভ্যালু কত বলা হয়েছে? 6। কত গুণ? এখানে 6 গুণ। ওকে, তাহলে 5 বছর পরে লতার বয়স কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আজকে লতার বয়স কত? 6-এর 6 গুণ করতে হবে, মানে 36, হ্যাঁ কি না? তাহলে 5 বছর পরে 8 5 বেশি হবে, তার মানে হচ্ছে কত হবে? 41 ইয়ার্স। কোথায় আছে? অপশন বি। নেক্সট প্রশ্ন বলছে, একজন মা তার ছেলেকে বললেন, তুমি যখন জন্মেছিলে তখন আমার বয়স তোমার বর্তমান ছিল, তোমার বর্তমান বয়স যা ছিল সেটা হচ্ছে তুমি যখন জন্মেছিলে তখন আমার বয়স ছিল। এর মানে হচ্ছে যদি 5 বছর আগে ছেলের বয়স 16 হয়, তাহলে ছেলের বর্তমান বয়স হচ্ছে কত না 16 + 5 দ্যাট ইজ হচ্ছে 21। তারপর এই লাইনটার মানে কি? যে তুমি যখন জন্মেছিলে তখন আমার বয়স তোমার বর্তমান বয়স ছিল। এর মানে হচ্ছে বর্তমানে ছেলের বয়স হচ্ছে 21। 21 বছর আগে যদি 21 বছর আগে আমি ফিরে যাই, বিফোর 21 ইয়ার্স মায়ের বয়স ছিল, মাদার এজ ওয়াজ 21। এই লাইনটার মানে হচ্ছে এটা, যে 21 বছর আগে মায়ের বয়স ছিল কত? 21 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স কত? আরও
21 অ্যাড হবে বা 21 ইন্টু 2 হবে, তার মানে হচ্ছে 42 ইয়ার্স হচ্ছে বর্তমানে মায়ের বয়স। তাহলে মায়ের বর্তমান বয়স চেয়েছে আমার 42, কোথায় আছে? অপশান ডি হবে আমার কারেক্ট আনসার। বলো কতটা ইজি ব্যাপার। জ্ঞানেন্দ্র এবং অরবিন্দের বয়সের অনুপাত 6:5, তাদের বয়সের যোগফল 55 বছর হয়, তাহলে আজ থেকে 7 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ এই প্যাটার্নটা আমি করিয়ে দিয়েছি অলরেডি। ওকে, মিতালি বর্তমান বয়সের সাথে শবনমের বয়সের অনুপাত 4:7, তাহলে মিতালি আছে, শবনম আছে, এদের বয়সের অনুপাত কত? 4:7। যদি 5 বছর পরের শবনম ও মিতালির বর্তমান বয়সের পার্থক্য 13 বছর হয়, তাহলে তোমরা বলবে যে এদের পার্থক্য 13 বছর বলা হয়েছে, তাহলে পার্থক্য তো সবসময় সেম থাকে, তাহলে 4 থেকে 7-এর ডিফারেন্স 3, 3-এর ভ্যালু হওয়া উচিত 13। নির্ণয় করতে হবে মিতালি ও শবনমের বর্তমান বয়সের যোগফল, কিন্তু 3কে কত গুণ করলে 13 হয়? আলটিমেট 3-এর 13 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে তো অঙ্কে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, কিছু একটা ভুল আছে অঙ্কে, ডেটায় কোনো অসুবিধা আছে, তাহলে অঙ্ক তো ভুল, ছেড়ে দিয়ে চলে আসবে। তোমরা অ্যাকচুয়ালি অঙ্কটা ঠিক করে পড়োইনি। অঙ্কের কোথায় তোমরা প্রবলেম ক্রিয়েট করেছো? দেখো প্রবলেমটা হয়েছে এখানে, যে 5 বছর পরে শবনমের বয়স নেওয়া হয়েছে, কিন্তু মিতালির বর্তমান বয়স নেওয়া হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? বলে দেয় একদম ঠিক। তাই এটা তোমরা ভেবে দেখে নি যে 5 বছর পরে শবনমের বয়স নেওয়া হয়েছে, তাহলে শবনমের বর্তমান বয়স যদি 7x হয়, ওকে, শবনমের বয়স বর্তমান বয়স যদি 7x হয়, তাহলে মিতালির বর্তমান বয়স হচ্ছে 4x। তাহলে আলটিমেট গল্পটা কী নেওয়া হয়েছে না, 5 বছর পরে শবনমের বয়স মানে 7x + 5, আর মিতালির বর্তমান বয়স হচ্ছে 4x, তাহলে এর ডিফারেন্স বলা হয়েছে 13 বছর। এর ডিফারেন্স বলা হয়েছে 13 বছর। এটা হচ্ছে অ্যাকচুয়াল অঙ্কের যে ভাষা। বলো বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, খুব সুন্দর বুঝতে পেরেছি, তো কোনো আপত্তি নেই। এক সেকেন্ড। আচ্ছা, একটা খুশির খবর বলি, তোমাদের অনেক ভালোবাসায় আজকে আমার 2K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। ওকে, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের পাশে ছিলে, তাই জন্যই আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। আশা করব এই 2Kটা একদিন 2 মিলিয়নস হবে এবং সেই দিন তোমাদের থেকে আরও অনেক ভালোবাসা পাবো। ওকে, তো চলো অঙ্ক শিখতে থাকো, এটুকুই আমার শুধু কাম্য, আর কিছু নয়। চলো, তাহলে এই যে কাজটা এবার করলাম, যে 7x + 5 - 4x = 13, এই এক্সের কোনো দরকারই ছিল না বাবা, এক্সের কোনো দরকারই ছিল না। তুমি শুধু কি বলবে দেখো, ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে, এখানে আমাদের একটা দারুণ গল্প আছে। যে 4 আর এখানে হচ্ছে 7, এদের ডিফারেন্স হচ্ছে 3। ওকে, কোনো ব্যাপার না। বলা হয়েছে 5 বছর পরে শবনম ও মিতালির বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 13। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে 5 বছর পরের আমি শবনমের বয়স নিয়ে নিয়েছি, তাহলে 5 বছর পরের যখন শবনমের বয়স নিয়েছি, তার মানে অলরেডি ডিফারেন্সটা 5 বছর কী হয়ে গেছে? কমে গেছে। যখন আমি বললাম, সাপোজ তোমায় বললাম যে 12 আর 18-র পার্থক্য, তুমি বলো 6, আমি বললাম 12কে 5 বছর বাড়িয়ে যদি নিই, তাহলে এই পার্থক্যটা কত হয়? তাহলে এই পার্থক্যটা কত? তাহলে 12কে 5 বাড়িয়ে নিলে 17 হয়, আর 17-18 পার্থক্য তখন তো 1 হয়ে যাবে। তাহলে আলটিমেট এখানে যতটা বাড়িয়েছিলাম একটা ভ্যালুকে, পার্থক্য ততটাই কমে গেছে না? বলে একদম ঠিক। এটাই হচ্ছে মেন রহস্য এখানে। তাহলে আলটিমেট শবনমের বর্তমান বয়স এবং মিতালির বর্তমান বয়সের পার্থক্য হওয়া উচিত ছিল 13 + 5 = 18। এবার বলো, আর কোনো আপত্তি? হলো আর কোনো আপত্তি নেই। 3-এর তাহলে ভ্যালু আলটিমেট কত হওয়া উচিত? 18 হওয়া উচিত। ইজ দ্যাট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নির্ণয় করতে হবে মিতালি ও শবনমের বর্তমান বয়সের যোগফল। তাহলে 3-এর ভ্যালু যদি 18 হয়, বর্তমান বয়সের যোগফল একটু আগেই বলেছি যে কীভাবে করতে হয় না, 7 + 4 = 11। তাহলে 3-এর ভ্যালু যদি 18 হয়, তাহলে 6 গুণ, তাহলে 11 6 গুণ করলে হয়ে যাবে কত? 66। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান, অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। 4-5টা স্টার দিয়ে রাখো। নাতাশা ও কৃষ্ণের বর্তমান বয়সের যোগফল 50। বছর আগে কৃষ্ণের বয়স নাতাশার দ্বিগুণ ছিল, কৃষ্ণের বর্তমান বয়স কত? বলো। তাহলে আলটিমেট এই যে গল্পটা, প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন। 10 বছর আগে কৃষ্ণের বয়স নাতাশার বয়সের দ্বিগুণ ছিল, তাই 10 বছর আগেই আমি ফিরে যাই। তাহলে এখানে কী আছে? কৃষ্ণা আছে এবং নাতাশা আছে। তাহলে বলা আছে কৃষ্ণের বয়স নাতাশার বয়সের দ্বিগুণ ছিল। নাতাশার বয়স যদি 1 হয়, কৃষ্ণের বয়স তাহলে 2 ছিল। এটাই তো অ্যাকচুয়াল গল্প। তার মানে রেশিও ছিল, বয়সের অনুপাত ছিল 2:1। ইজ নট ইট? বলে একদম ঠিক। এবং 2 আর 1-এর ডিফারেন্স হচ্ছে কত? 1। হ্যাঁ কি না?
তাহলে আলটিমেট আমাকে দেখতে পাচ্ছি যে ডিফারেন্সের কোনো গল্পই বলা নেই। আমাকে বলা হয়েছে বয়সের যোগফল 50 বছর, কবে না বর্তমানে। তাহলে 10 বছর আগে দুজনকার বয়সই 10 করে কম ছিল, তার মানে দুজনকার বয়সের যোগফল কত ছিল, 20 বছর কম, তার মানে 30 বছর। তার মানে 10 বছর আগে তাদের বয়সের সাম কত ছিল, 3, তাহলে 3-এর ভ্যালু কত ছিল বাবা, 30। কত গুণ, 10 গুণ। নির্ণয় করতে হবে কৃষ্ণের বয়স, কৃষ্ণের বর্তমান বয়স কত। তাহলে কৃষ্ণের বর্তমান বয়স আমি এখানে 2-এর ভ্যালু কত পাবো না 20 পাবো, 3-এর ভ্যালু 30 হলে 10 গুণ, তাহলে এখানে 2-এর ভ্যালু কত হবে 20, কিন্তু এটা 10 বছর আগেকার বয়স, তাহলে বর্তমান বয়স কত হবে +10, তার মানে 30 বছর। ওকে, বলবে অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে, রাহুলের বয়স অমরের চেয়ে 3 গুণ। খুব ভালো কথা। 3 বছর আগে অম্বরের বয়স রাহুলের অর্ধেক ছিল, তাহলে এখানে 3 জন আছে, একজন হচ্ছে রাহুল, আর একজন হচ্ছে অমর, আর একজন হচ্ছে অম্বর। বলেছে রাহুলের বয়স অমরের চেয়ে 3 গুণ, তাহলে অমরের যদি বয়স 1 হয় তাহলে রাহুলের বয়স হবে 3, তাহলে রেশিও 3:1 পেয়ে গেলাম। কোনো ডাউট নেই। 3 বছর আগে অম্বরের বয়স রাহুলের অর্ধেক ছিল। ওকে, তাহলে এবার অম্বরের সঙ্গে আমারের যে রেশিও বলা হয়েছে, অম্বরের সঙ্গে রাহুলের যে রেশিও বলা হয়েছে সেটা 3 বছর আগের গল্প, তাহলে এই রেশিওর সঙ্গে ফিট করবে না, কারণ এখানে রেশিও আলটিমেট রাহুল আর অমরের বর্তমান বয়সের রেশিও নিয়েছি। ওকে, তাহলে এগিয়ে যাই অঙ্কে। বলছে আজ থেকে 4 বছর পর রাহুলের বয়স হবে 43, এই লাইনটা ফোকাস করো। আজ থেকে 4 বছর পর রাহুলের বয়স হবে 43, তাহলে 4 বছর পরে, আজ থেকে 4 বছর পরে যদি রাহুলের বয়স 43 হয়, তাহলে আজকে দাঁড়িয়ে রাহুলের বয়স কত, 43 - 4 অ্যান্ড দ্যাট ইজ 39, তাহলে 3-এর ভ্যালু কত দাদা, 39। এতে কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। তাহলে বর্তমানে রাহুলের বয়স 39 হলে অমরের বয়স কত হবে, সেটা 1-এর ভ্যালু কত, 13, কারণ 3-কে 13 গুণ করে 39 হয়, তো একদম ঠিক। তাহলে অমরের বয়স পেয়ে গেলাম। এবার দেখতে পাচ্ছি যে বর্তমানে অমরের বয়স হচ্ছে 13। ওকে, বর্তমানে রাহুলের বয়স হচ্ছে 39। এবার দেখো 3 বছর আগে অম্বরের বয়স রাহুলের বয়সের অর্ধেক ছিল, তাহলে অম্বরের সঙ্গে আমি রাহুলের যখন তুলনা করব, বলা ছিল অম্বরের বয়স রাহুলের বয়সের অর্ধেক ছিল 3 বছর আগে, তাহলে 3 বছর আগে রাহুলের বয়স কত ছিল, এখানে -3 করে দাও। বর্তমানে যদি 39 বছর রাহুলের বয়স হয়, 3 বছর আগে হচ্ছে 36, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 3 বছর আগে রাহুলের বয়স যখন 36 ছিল, তখন অম্বরের বয়স কত ছিল, রাহুলের বয়সের অর্ধেক, মানে 36/2 অ্যান্ড দ্যাট ইজ 18, বলো তো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার নির্ণয় করতে বলেছে অমর ও অম্বরের বর্তমান বয়স কত। তাহলে আমাকে বলো অমরের বর্তমান বয়সটা আমি 13 পেয়ে গেছি, এখানে 4টে অপশানের মধ্যে এখানেও নেই, এখানেও নেই, একমাত্র বি আর ডি আনসার হতে পারে। অম্বরের 18 বছর বয়স হচ্ছে কবে না 3 বছর আগে, তাহলে বর্তমানে তার বয়স কত, 18 + 3 21, তাহলে 13 আর 21 আমার কারেক্ট আনসার কোথায় আছে, অপশান বি। বোঝা গেল? তাহলে এই ছিল আমার বয়স সংক্রান্ত যত রকমের অঙ্ক হতে পারে, পরীক্ষা আসতে পারে তোমাদের। আরও অনেক ধরনের প্রশ্ন হতে পারে, এবং যেখানে টাফেস্ট প্রশ্ন হতে পারে, এবং সেগুলোকে আমি নিয়ে নিই, কারণ হচ্ছে সেগুলো এখন ইলজিক্যাল তোমাদের পরীক্ষার আগে সেগুলো করানো। ওকে, তো চলো এবার যে টপিকটা আমরা দেখব, যে টাইপটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের পার্টনারশিপ বিজনেস, বা যেটাকে আমরা বলে থাকি অংশীদারি কারবার, হ্যাঁ কি না। অংশীদারি কারবার কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক। আচ্ছা, অংশীদারি কারবারের মেন কনসেপ্ট কী, কনসেপ্ট ভালো করে বুঝবে। কনসেপ্ট যদি জানা থাকে, পৃথিবীর শক্ত থেকে শক্ততম অঙ্ক যতই হার্ডেস্ট হোক না কেন, তুমি আরামসে করে ফেলবে। ওকে, কনসেপ্ট কী বলে না, যখন ব্যবসা করছি আমি, তখন লাভ তো হবেই। যদি আমি একা ব্যবসা করি, তাহলে যা লাভ হবে সব আমার। যদি সেখানে একের অধিক পার্টনার থাকে, যদি একটা ব্যবসায় একের অধিক পার্টনার থাকে বা অংশীদার থাকে, তখন কী হবে, লাভ ডিস্ট্রিবিউট হবে। এবার লাভ কীভাবে ডিস্ট্রিবিউট হবে, মারামারি হয়ে যাবে। এই লাভ ডিস্ট্রিবিউটের একটা ফর্মুলা না করে দিই, সেটাই হচ্ছে পার্টনারশিপ বিজনেসের মেন টপিক। তাহলে টপিকটা কি না, আমাকে লাভ্যাংশ ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে আমাকে প্রফিটকে কোন রেশিওয়ে ডিস্ট্রিবিউট করবো সেটা জানতে হবে। তাহলে প্রফিট রেশিও আমাকে মনে রাখতে হবে। প্রফিট রেশিও কী করে নির্ণয় করব, সবসময় মনে রাখবো এই প্রফিট ডিপেন্ড করে দুটো জিনিসের ওপর। একটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে কত টাইমের জন্য আমি ইনভেস্ট করছি। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট আর টাইমের প্রোডাক্টই হচ্ছে আমার প্রফিট, এটাই হচ্ছে আমার মেন ফান্ড। ওকে, প্রফিট সবসময় ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এটা সমান চিহ্ন না দিয়ে সমানুপাতিক চিহ্ন দেওয়া উচিত, কারণ যত আমি ইনভেস্টমেন্ট বাড়াবো তত আমার প্রফিট বাড়বে, যত আমি টাইম বাড়াবো তত আমার
কী বাড়াবে না প্রফিট বাড়বে। তাহলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন দেওয়া উচিত, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি সমানুপাতিক চিহ্ন এখন দিচ্ছি না, আমি বললাম সমান। ওকে, তাহলে আমি যদি বলি যে আমার কাছে দুজন পার্টনার আছে, একটা হচ্ছে রাম আর একজন হচ্ছে শ্যাম। বললাম যে রাম 500 টাকা নিয়ে ব্যবসায় প্রবেশ করলো এবং তার টাকাটি 8 মাসের জন্য ব্যবসায় খাটলো। ওকে, আর শ্যাম 300 টাকা নিয়ে ব্যবসায় এলো, তার টাকা 6 মাসের জন্য খাটলো। তাহলে তাদের মধ্যে প্রফিট রেশিও কী হবে? তাহলে যদি রামের টাকা 500 টাকা 8 মাসের জন্য খাটে, তাহলে তার প্রফিট হওয়া উচিত 500 × 8, বলে দেয় একদম ঠিক। আর শ্যামের 300 টাকা যদি 6 মাসের জন্য খাটে, তার প্রফিট হওয়া উচিত 300 × 6। তাহলে প্রফিট রেশিও কী বলবো না এদেরই রেশিও, বলে দেয় একদম ঠিক। তাহলে এদের রেশিও যখন নির্ণয় করব, দেখো এই যে 500 দুটো শূন্য আর 300 দুটো শূন্য, এটা কি দরকারই নেই। তাহলে যখনই প্রশ্ন দেখব যে ইনভেস্টমেন্টের মধ্যে কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, তাকে প্রথমেই আউট করে দেবো। ওকে, টাইমের মধ্যে দেখো কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, এখানে 8 আর 6-এর মধ্যে দেখতে পাচ্ছি 2 কমন ফ্যাক্টর লুকিয়ে আছে, তার মানে এখানে হয়ে গেল 4 আর এখানে হয়ে গেল কত, অর্থাৎ 3। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 5 × 4 = 20 আর 3 × 3 = 9, তার মানে 20:9 অনুপাতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। এবার প্রফিট যদি আমি বলি যে 29 টাকা হয়েছে প্রফিট, তাহলে আমি বলবো যে রাম পেয়েছে 20 টাকা এবং শ্যাম পেয়েছে 9 টাকা। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক আছে, কোনো আপত্তি নেই। মনে রাখবো যদি প্রত্যেকের টাকা একই সময়ের জন্য ইনভেস্ট থাকে, তাহলে বললাম রামের টাকাও 500 টাকাটা 12 মাসের জন্য ইনভেস্ট হয়েছে এবং শ্যামের টাকাও 12 মাসের জন্য ইনভেস্ট হয়েছে। তাহলে রেশিও নির্ণয় করার সময় 12 কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে যখন আমি দেখব যে দুজনকার টাকা একই টাইমের জন্য ইনভেস্ট আছে, তখন মনে রাখবো যা তাদের ক্যাপিটাল রেশিও বা ইনভেস্টমেন্ট রেশিও, সেটাই হয়ে যাবে তাদের প্রফিট রেশিও। দেখো 500 আর 300 রেশিও কত, 5:3, এবং সেটাই হয়ে যাবে তাদের কি প্রফিট রেশিও। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার। ওকে, এবার আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে যখন দেখব যে একজন কিছু টাকা নিয়ে প্রবেশ করেছে, কিছুদিন পর আবার কিছু টাকা সে নিয়ে চলে গেছে, কিছু টাকা তার উইথড্র করে নিয়েছে বা তুলে নিয়েছে ব্যবসা থেকে, সেখানে কিন্তু একটু প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেই প্রবলেমটা আমরা প্রশ্নের মধ্যেই সলভ করে দেবো খুব সহজে, সেটা কী করে করা যায়। ওকে, তাহলে আপাতত আমি প্রফিট রেশিও কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের আশা করি খুব ভালো করে বোঝাতে পারলাম, এবং এখানে আশা করব কোনো তোমাদের সন্দেহ নেই বা কোনো রকম কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে যখন আমি মনে রাখবো, আরেকটা কথা যেটা বলে দিই, সেটা হচ্ছে যখন আমি প্রফিট নির্ণয় করব সবসময় অংশীদারি কারবারের ক্ষেত্রে 1 বছরের শেষেই প্রফিট তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি পরীক্ষায় বলে দেয়, প্রশ্নপত্রে বলে দেয় যে না আমার এখানে প্রফিট 6 মাস পরে ডিস্ট্রিবিউট হয়েছে, তাহলে আমি 6 মাসের জন্য ক্যালকুলেট করব। আদারওয়াইজ যদি কিছু না বলা থাকে, সবসময় মনে রাখবো 1 বছর শেষেই সবসময় প্রফিট ডিস্ট্রিবিউট হয়। ওকে, চলো প্রশ্নে চলে আসি ডাইরেক্ট। দেখো কী বলেছে প্রথম প্রশ্নে, রমেশ 40,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, খুব ভালো কথা। 6 মাস পরে কেভিন 20,000 টাকা বিনিয়োগ করে যোগ দেয়, খুব ভালো কথা। তাহলে আমি প্রথমে দেখছি যে এখানে রমেশ প্রথমে ব্যবসাটা শুরু করেছিল 40,000 টাকা দিয়ে, তাহলে এটা হচ্ছে রমেশের ইনভেস্টমেন্ট। কতদিন টাকাটা খেটেছে ব্যবসায় সেটা আমার বলা নেই, কিন্তু বলা হয় যে 6 মাস পরে কেভিন 20,000 টাকা বিনিয়োগ করেছে। দেখা গেল যদি বছরের শেষে 10,000 টাকা লাভ হয়, তার মানে বছরের শেষে মানে কি, এই রমেশের টাকা 12 মাসের জন্য খেটেছে। তাহলে এখানে দেখো দুজনকার ইনভেস্টমেন্টের মধ্যে কমন রেশিও কী আছে সেটাকে আগে অমিট করে দাও। দেখো 40,000 আর 20,000 কমন রেশিও, যদি কমন রেশিও নির্ণয় করতে না পারো, প্রথমে শূন্যগুলোকে আগে অমিট করে দেবে, দ্যাট ইজ দ্য বেস্ট চয়েস। তাহলে শূন্য অমিট হয়ে চলে গেল, তারপর হয়ে গেল কি 4 টাকার রমেশ হচ্ছে ইনভেস্ট করেছে, তার টাকা শেষ অবধি খেটেছে, মানে 12 মাস খেটেছে। কেভিন 6 মাস পরে যোগদান করেছে, তাহলে 1 বছর শেষে তার টাকা ক মাসের জন্য খেটেছে, 6 মাসের জন্য। কত টাকা নিয়ে সে এসেছে, 2 টাকা নিয়ে, তাহলে তার টাকা 6 মাসের জন্য খেটেছে। তাহলে এবার তাদের মধ্যে পেয়ে গেলাম প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিও কী হয়ে গেল, PR, মানে মনে রাখবে প্রফিট রেশিও। প্রফিট রেশিও কত হয়ে গেল, দেখো এখানে 6 দুগুণে 12, এখানেও 12 আছে, তার মানে আলটিমেট হয়ে গেল 4:1। এতে কোনো আপত্তি হলো, কোনো আপত্তি নেই। তার মানে 5 টাকা এই টোটাল প্রফিট হয়, তার মধ্যে 4 টাকার কে নেবে না রমেশ নেবে, আর 1 টাকা নেবে কেভিন। নির্ণয় করতে হবে 10,000 টাকা যদি প্রফিট হয়, তাহলে 5-এর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে কার শেয়ার নির্ণয় করতে হবে, কেভিনের ভাগ কত। তাহলে 1-এর ভ্যালু নির্ণয় করতে হবে, 5কে কত গুণ করলে 10,000 হয়, 2,000। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 2,000। কোথায় আছে, অপশান এতে। ওকে, নেক্সট প্রশ্ন।
এবিসি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 15,000 টাকা, বি 9 মাসের জন্য 12,000 টাকা, সি 8,000 টাকা পুঁজি করে। খুব ভালো কথা। তাহলে এখানে দেখো আলটিমেট গল্প দেখতে পাচ্ছি, এর টাকা 8 মাস কেটেছে 15,000 টাকা, বি এর টাকা 9 মাস কেটেছে 12,000 টাকা, আর সি এর টাইম বলা নেই, মানে সি এর টাকা পুরো 12 মাসের জন্যই কেটেছে, এটা মনে রাখতে হবে। বছরের শেষে 10,800 টাকা লাভ হয়েছে। তাহলে এবার আমি দেখি তাহলে প্রফিট রেশিও নির্ণয় করি। প্রফিট রেশিও নির্ণয় করবো কার কার, না এ বি সি এর। তাদের মধ্যে কমন পার্ট কী আছে, 3টে করে শূন্য আগে ক্যান্সেল আউট করে দাও, প্রত্যেকের থেকে 3টে করে শূন্য ক্যান্সেল আউট করে এলাম। তাহলে এর 15 টাকা 9 মাসের জন্য খাটলো। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক। বি এর কত টাকা, সরি এর 8 মাসের জন্য খেটেছে, 9 মাসের জন্য না, ভেরি সরি, 8 মাসের জন্য খাটলো। বি এর কত টাকা, না 12 টাকা, এটা 9 মাসের জন্য খাটলো। আর সি এর 8 টাকা খাটলো কত মাসের জন্য, না 12 মাসের জন্য। এবার এর মধ্যে কমন গল্পকে উড়িয়ে দাও। কমন গল্প কে দেখতে পাচ্ছি, এখানে 3 আছে, এখানে দেখতে পাচ্ছি 3ও আছে, এখানে 2ও আছে, 4ও আছে। আচ্ছা, তাহলে দেখো 12 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে 12 ক্যান্সেল আউট হলো, এখান থেকে 12 ক্যান্সেল আউট হলো, এখান থেকে 3 ক্যান্সেল আউট হলে পড়ে থাকবে 5, আর এখান থেকে 4 ক্যান্সেল আউট হলে পড়ে থাকবে 2। তাহলে আলটিমেট কত হলো, 10:9:8। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 8 9 10 17, 10 27, টোটাল যদি 27 টাকা লাভ হয়, তাহলে 10 পাবে এ, 9 ইউনিট পাবে বি, আর সি পাবে 8 ইউনিট। নির্ণয় করতে হবে সি এর শেয়ার, যেখানে বলা হয়েছে যে বছরে সে 10,800 টাকা লাভ হয়। খুব ভালো কথা, 27-এর ভ্যালু বলা হয়েছে কত, 10800। নির্ণয় করতে হবে লাভের ক্ষেত্রে এ এর শেয়ার এবং সি এর শেয়ারের মধ্যে পার্থক্য। তাহলে এ এর শেয়ার আর সি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত, 2। 10 যদি এ পাচ্ছে তাহলে সি পাচ্ছে আর 8, তাহলে 2-এর ভ্যালু নির্ণয় করতে হবে। 27-এর ভ্যালু 108,000। 27কে 4 গুণ করলে আমি দেখতে পাচ্ছি 108, মানে 400 গুণ করলে, তাই তো? তাহলে 2-এর 400 গুণ কত হবে, 800 টাকা। হ্যাঁ কি না? একদম ঠিক। কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। নেক্সট প্রশ্ন বলছে, একটি ব্যবসায় এ ও বি এর বিনিয়োগের অনুপাত 14:15। 1 বছর শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাত 2:5। যদি এ 3 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে, তাহলে বি কত সময়ের জন্য তার অর্থ বিনিয়োগ করেছে? তাহলে আমরা জানি যে প্রফিট নির্ণয় করার জন্য আমাকে দুজন দরকার, 2 ভদ্রলোক দরকার। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে টাইম। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি এ ও বি এর বিনিয়োগের অনুপাত, মানে ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে কত, এ ওর বি এর ইনভেস্টমেন্ট রেশিও কত বলা হয়েছে, না 14:15। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও, হ্যাঁ কি না? 1 বছর শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাত 2:5 বলা হয়েছে। আচ্ছা, লাভের অনুপাত বলে দেওয়া হয়েছে, প্রফিট রেশিও বলে দেওয়া হয়েছে কত, দাদা 2:3। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। এ 3 মাসের জন্য অর্থ বিনিয়োগ করেছে, তাহলে আমি বলতে পারি যে এ যদি 14x বিনিয়োগ করে, তাহলে বি 15x বিনিয়োগ করেছে। এর টাইম বলে দিয়েছে কত, 3। এর টাইম কত বলা হয়েছে, 3। তাহলে আমি বলতে পারি যে 14 × 3, ঠিক আছে? আচ্ছা, এক্স লেখার কোনো দরকার নেই, এক্স হচ্ছে এখানে তোমার ঝামেলা তৈরি করবে, কী দরকার। 14 × 3 বাই আমি বলবো 15 জানি না কত টাকা, আমি জানি না, 15 জানি না, = 2/3। ইজ নট ইট? বলো একদম ঠিক। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে জানি নার ভ্যালু কত, এখানে 5 কাটাকুটি যাচ্ছে, এখানে হচ্ছে 7 কাটাকুটি যাচ্ছে, তাহলে আলটিমেট কত হলো, না জানি নার ভ্যালু যাবে 7×3=21/5। এরকম হচ্ছে কেন, 2:5, ও সরি 2:5 ছিল, ভেরি সরি। তাই বলি এরকম ননসেন্স ক্রিয়েট হচ্ছে কেন। তাহলে 2:5 ছিল, তাহলে আমি বলতে পারি কি, না 14 × 3, কারণ আমরা জানি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম = হচ্ছে প্রফিট। তাহলে 14 × 3/15 জানি না যে বিয়ের কত টাইমের জন্য ইনভেস্টমেন্ট ছিল। তাহলে এই যে রেশিওটা পাবো 14 × 3/15 জানি না, এটা কার সঙ্গে সমান, প্রফিট রেশিওর সঙ্গে সমান। তাহলে আলটিমেট বলতে পারি যে এটা আলটিমেট 2/5-এর সঙ্গে সমান, একদম ঠিক। তাহলে এখান থেকে কাটাকুটি হচ্ছে 3 5 15, 5 5 ক্যান্সেল আউট হয়ে গেল, 2 7 14। তাহলে জানিনার ভ্যালু কত হলো, 7। বলো কোথায় আছে, অপশানে। এত সহজেই এই প্রশ্নের আনসার নির্ণয় করা যায় উইদাউট পুটিং এক্স অ্যান্ড ওয়াই। ওকে, নেক্সট প্রশ্ন। এ বি সি তাদের মূলধন 2:3:5 মধ্যে বিনিয়োগ করেছে। আবার সেই একই গল্প আছে, এখানে 2:3:5 হচ্ছে তাদের কি ইনভেস্টমেন্ট রেশিও, কার, না এ বি এবং সি এর, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। ওকে, এবার কি দেখতে পাচ্ছি, না যত মাসের জন্য তারা বিনিয়োগ করেছে তার অনুপাত বলা হয়েছে 4:2:3। তাহলে টাইম রেশিও বলে দেওয়া হয়েছে কত, দাদা 4:2:3।
2:3। সি লাভের একটি অংশ পায় যা এর চেয়ে 1,47,000 বেশি। এবার দেখো আলটিমেট আমি এখান থেকে প্রফিট রেশিও কী করে পাবো? অর্থাৎ 2x4 জাস্ট এদের গুণ করে দেবো, ঠিক আছে? কারণ কি আমরা জানি যে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকাল টু প্রফিট। তুমি বলতে এখানে দুটো রেশিওর তো দুটো, এখানে যদি 2x হয় এখানে তো আমি 4y লিখবো, এখানে যদি 3x হয় তাহলে এখানে তো 2y লিখবো, এখানে যদি 5x হয় তাহলে এখানে 3y লিখবো। তাহলে যখন আমি আলটিমেট এদের গুণ করবো তাহলে এখানে কত হবে? 8xy, এখানে 6xy, এখানে 15xy। তাহলে দেখো xy সবার থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাই আমি বলতে পারি যে ডাইরেক্ট আমি এখানে xy না ধরে কাজ খুব অনায়াসে করে ফেলতে পারি। তাই XY লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই ছোট্ট ব্যাপারটা যদি মাথায় একবার ঢুকে যায় তাহলে জীবনে এই ধরনের প্রবলেমের আর কোনো সমস্যা তৈরি করবে না। ওকে, তাহলে আলটিমেট প্রফিট রেশিও কত হলো? ডাইরেক্ট গুণ করে দাও ইনভেস্টমেন্ট আর টাইম। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর হচ্ছে আমার 5 3 15। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, এতে কোনো আপত্তি নেই। তাহলে 8:6:15 গেল দেখি প্রফিট রেশিও। এবার কি নির্ণয় করতে বলেছে? এই সি লাভের একটি অংশ পায় যা এর চেয়ে 1,47,000 বেশি। তাহলে সি এর লাভ কত দাদা? 15। এর লাভ কত দাদা? 8। তাহলে এর ডিফারেন্স কত? 8 আর 15 ডিফারেন্স হচ্ছে 7। তাহলে 7-এর ভ্যালু কত বলা হয়েছে? 1,47,000। এতে কোনো ডাউট হলে? কোনো ডাউট নেই। নির্ণয় করতে হবে বি এর লাভ্যাংশ কত। তাহলে অ্যাকচুয়ালি 7 থেকে 1,47,000 হয়েছে, কত গুণ করলে হয়? তাহলে 7 দুগুণে 14, 7 একে 7 মানে 21,000 গুণ হয়েছে। তাহলে আমাকে 6কে যদি 21,000 গুণ করে দিই তাহলেই আমার আনসার হয়ে যাবে। 6কে 21,000 গুণ করা মানে 6 একে 6, 6 দুগুণে 12, আর তারপরে 3টে শূন্য। তাহলে 1,26,000 কোথায় আছে? অপশানে। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এছাড়া তোমরা আর কি করতে পারতে? 6-এর গুণিতক খুঁজতে পারতে। 6-এর গুণিতক এখানে আরও অনেক ছিল, তো 6 গুণিতক দিয়ে হতো না, তাহলে আমাকে আনসার করতেই হতো। ওকে, নেক্সট প্রশ্ন। এ এবং বি 3:8 অনুপাতে বিনিয়োগ করে একটি অংশীদারিত্বমূলক ব্যবসা শুরু করে। খুব ভালো কথা। সি 4 মাস পরে বি এর 3/4 ভাগের সমান পরিমাণ অর্থ নিয়ে তাদের সাথে যোগ দেয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি প্রথমে শুরু করলো। এর ইনভেস্টমেন্ট 3, বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 8। আর একটু ছড়িয়ে রাখি, কারণ আছে। ওকে, খুব ভালো কথা। এবার দেখা গেল যে সি 4 মাস পরে বি এর 3/4 ভাগের সমান পরিমাণ অর্থ নিয়ে তাদের সাথে যোগ দিল। তাহলে সি এসে যোগ দিল কত মাস পরে? না 4 মাস পরে। তার মানে এবার দেখছি যে লাস্ট একদম যখন 1 বছর শেষে আমি গল্প ভাববো তখন দেখতে পাচ্ছি আমি যে এ এর টাকা 12 মাস খাটলো, বি এর টাকাও 12 মাস খাটলো, কিন্তু সি তো 4 মাস পরে যোগদান করেছে। তার মানে সি এর টাকা কত মাস খাটলো? না 8 মাস খাটলো। তাহলে সি কত টাকা ইনভেস্ট করেছিল? বলছে সি 4 মাস পরে বি এর 3/4 ভাগের সমান পরিমাণ অর্থ নিয়ে এদের সাথে যোগ দেয়। তাহলে বি যদি 8 টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এর 3/4 অংশ সি কী করেছে? ইনভেস্ট করেছে। তাহলে 3/4 অফ 8 মানে আলটিমেট কাটাকুটি হয়ে যাবে, হয়ে গেল কত? 3 দুগুণে 6, 6 ইন্টু 8। তাহলে আলটিমেট আমি কী পেয়ে গেলাম? না তিনজনকার প্রফিট রেশিও পেয়ে গেলাম। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। কাটাকুটি কিছু হচ্ছে? 3 এখানে আছে, 4-এ 12, 12 কাটাকুটি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো 12 এখান থেকে একদম 12 ক্যান্সেল আউট হলো, 12 ক্যান্সেল আউট হলো, এখান থেকে 3 দুগুণে 6, আর এখানে 4 পড়ে থাকলো। তাহলে আলটিমেট 3:8:4 হয়ে গেল এদের কি? প্রফিট রেশিও। ওকে, বলছে সি যদি 48,000 টাকা তার শেয়ার হিসেবে পেত তাহলে বছরের সে তাদের লাভ কত হতো? তাহলে আমি দেখতে পাচ্ছি তাদের লাভ হচ্ছে কত? 8/12 আর 3 15, 15 টোটাল লাভ। সি এর ভ্যালু বলা হয়েছে কত? মানে সি এর ভ্যালু মানে 4-এর ভ্যালু কত বলা হয়েছে? 48,000। 4কে কত গুণ করলে 48,000 হয়? 12,000 গুণ করলে। তাহলে 15কে যদি 12,000 গুণ করি তাহলে কত হবে? 1,80,000। কোথায় আছে? অপশান ডি। হ্যাঁ কি না? 15-12 180 তো বাচ্চারাও জানে। বলো, কোনো ডাউট? কোনো ডাউট নেই। দেখো এই অঙ্কে কী বলা হয়েছে না, এ বি সি অংশীদারিত্ব ব্যবসা শুরু করেছে। খুব ভালো কথা। প্রাথমিকভাবে এ 29,000 টাকায় বিনিয়োগ করে এবং বি এবং সি 25,000 টাকা করে বিনিয়োগ করে। তাহলে বিও 25,000 টাকা দিয়েছে, সিও 25,000 টাকা দিয়েছে। ওকে, 4 মাস পরে এ 3,000 টাকা তুলে নিয়েছে। তার মানে যখনই তুলে নেওয়ার গল্প আসছে তখনই আমার গল্পটা কীরকমভাবে ভাবতে হবে? আগে ভেবে নাও যে এই প্রত্যেকটা টাকার মধ্যে কমন টার্ম কে আছে?
আবার দেখছি 2 মাস পরে সি তার 12,000 টাকা বিনিয়োগ করেছে। ওকে, মানে একজন তুলে নিচ্ছে, একজন বিনিয়োগ করছে। ওকে, নো প্রবলেম। এবার ইনভেস্টমেন্টের মধ্যে কমন ফ্যাক্টরকে বাদ দিয়ে দাও। কমন ফ্যাক্টরের আগে শূন্যগুলোকে বাদ দিয়ে দাও। এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানেও 3টে শূন্য। এদের কাজ আগেই শেষ করে দাও। তারপরে কমন ফ্যাক্টর দিচ্ছি 29 প্রাইম নাম্বার আছে, তাহলে কমন ফ্যাক্টরে কিছু পাওয়ার কথা না। ওকে, তাহলে এ, বি এবং সি এর আমাকে নির্ণয় করতে হবে, প্রফিট রেশিও নির্ণয় করতে হবে। তাহলে এ দেখছি প্রথমে 29 টাকা ইনভেস্ট করলো, খুব ভালো কথা। কত মাসের জন্য ইনভেস্ট করলো? না, দেখছি 4 মাস পরে এ 3 টাকা তুলে নিয়েছে, তাহলে এই 4 মাস 29 টাকাই খেটেছে। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে যখন 3 টাকা তুলে নিল, 29 টাকা থেকে কত টাকা পড়ে রইলো? না, 29 - 3 26 টাকা। ক মাসের জন্য সেটা কাটলো? না, একদম লাস্ট অবধি বা 1 বছর, মানে 8 মাস অবধি। তাহলে এই হচ্ছে এর প্রফিট। এবার বি কি দেখতে পাচ্ছি? না, বি 25 টাকা ইনভেস্ট করেছে, তার কোনো টাকা তুলে নেওয়া বা যোগদান করা কিছু হয়নি, তাহলে অ্যাডও হয়নি, সাবস্ট্রাক্টও হয়নি, তাহলে 25 টাকা পুরোপুরি 12 মাস কেটেছে, এতে কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। সি দেখতে পাচ্ছি প্রথমে 25 টাকা নিয়ে ঢুকলো, তার টাকা কমাস খাটলো। দেখতে পাচ্ছি এই লাইনটা ভালো করে পড়ো, যে আরও 2 মাস পরে সি আরও 12 টাকা বিনিয়োগ করে। তার মানে কি? আরও 2 মাস পরে মানে কি? মানে 4 মাস পরে এ তুলে নিয়েছিল, তার আরও 2 মাস পরে, মানে টোটাল 6 মাস পরে গল্পটা ঘটেছে। তাহলে প্রথমে 25 টাকা 6 মাস কেটেছে, পরের 6 মাস আরও 12 টাকা এক্সট্রা অ্যাড হয়েছে, মানে 25 + 12 37 টাকা কেটেছে। তাহলে 37 × 6, তাহলে এই হচ্ছে তাদের প্রফিট রেশিও। এখানে এই ধরনের প্রশ্নের কমপ্লেক্সিটি একটাই জায়গায়, সেটা হচ্ছে এখানে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে 29 × 4 দ্যাট ইজ হচ্ছে কত? দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি দেখতে পাচ্ছি হচ্ছে 2 দিয়ে। প্রত্যেক জায়গায় 2 কমন ফ্যাক্টর তো আছেই, তাহলে এখানে 2 কমন চলে গেল, এখানে পড়ে রইল 2, এখানেও একটা 2 চলে গেল, তারপরে রইল 4। ওকে, এখানে দেখতে পাচ্ছি 2 কমন চলে গেল 6, এখানে 2, এখানে একটা 3, এখানে একটা 3। ওকে, ব্যাস। এবার কাটাকুটি হচ্ছে 29 × 58, আর এখানে 26। আচ্ছা, এই 2 আর 4-এর মধ্যে আরও 2 কমন যাচ্ছে, মানে এখানে 29 লিখতে পারি, আর এখানে 52, মানে 29 + 52 মানে হচ্ছে কত? 81। তার মানে 81 × 2, 81 × 2 রেখে দাও, গুণ করো না। 25 × 6 মানে হচ্ছে 150, হ্যাঁ কি না? এটাকে 25 × 6 রেখে দাও, কোনো আপত্তি নেই। এখানে দেখো 25 × 3 75, আর 37 × 3 হচ্ছে কত? না 111। তাহলে আলটিমেট যখন এদের যোগ করব, তখন দেখো হয়ে যাবে কত? 111 75 যোগ করলে 186। তাহলে এখান থেকে আরও একটা 2 কি চলে আসবে? কমন চলে আসবে। তাহলে এবার দেখো 2 যখন কমন চলে যাচ্ছে, 2ও কমন যাচ্ছে, আর এখান থেকে একটা 3ও কমন যাচ্ছে, তার মানে 6 কমন যাচ্ছে। 6 দিয়ে ভাগ করলে এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেলো, 3 এখান থেকে ভাগ করলে পড়ে রইল কত? 27। 6 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 6 ক্যান্সেল আউটের পড়ে তাহলে কত? 31, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তাহলে আলটিমেট ফাইনাল রেশিও কত? 27 = 25 = 31। বলো, কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। এবার দেখতে পাচ্ছি যে বছরের শেষে 33,200 টাকা লাভ হয়েছে। রেশিও 3টে টার্মের যোগফল কত? না 27 + 25 = 52, 52 আর এখানে 31 মানে হচ্ছে 83। তাহলে 83 টোটাল লাভ হলে এর কন্ট্রিবিউশন, এর প্রাপ্য 27 ইউনিট, বি এর প্রাপ্য 25 ইউনিট, আর সি এর প্রাপ্য 31 ইউনিট। 83-ই ভ্যালু বলা হয়েছে কত? 33200। ইজ নট ইট? একদম ঠিক। 83-কে কত গুণ করলে 33200 হয়? দেখতে পাচ্ছি 4 × 3 = 12, হ্যাঁ 4 গুণ করলে মানে 400 গুণ করলে, হ্যাঁ কি না? বলে একদম ঠিক। নির্ণয় করতে হবে সি এর অংশ। সি এর অংশ মানে 31 × 400, তার মানে হচ্ছে কত? না 12400। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো এটা হচ্ছে আলটিমেট সবথেকে হার্ডেস্ট একটা কোশ্চেন এই লেভেলের। ওকে, এটা যদি একবার তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে এই ধরনের প্রশ্নের আর কোনো সমস্যা হবে না। ওকে, ক্যালকুলেশন একটু বেশি থাকবে, বেশ, আর কিছু নয়। নেক্সট এই লেভেলে আর একটা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের, তোমরা এটা একটু প্র্যাকটিস করে নিও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কেশব, যে কেহব লেখা না, যে কেশব কি নামটা কি চেঞ্জ করেছি? হ্যাঁ কেশব, এখানে কেশব হল, কেশব, প্রিন্টিং মিস্টেক। কেশব, সুরজিৎ এবং থমাস 2:3:4 অনুপাতে বিনিয়োগ করে ব্যবসায়। তাদের বিনিয়োগের সময়কাল অনুপাত বলা হয়েছে 5:6:9। তাহলে আমাকে ইনভেস্টমেন্ট রেশিও বলা হয়েছে, টাইম রেশিও বলে দেওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট রেশিও কত? 2:3:4। কে আছে চিত্রে? কেশব আছে, সুরজিৎ আছে, আর থমাস আছে। ওকে, টাইম রেশিও কত? না 5:6:9। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। দেখতে পাচ্ছি লাভের 20%, 20%। লাভের 20% কী হয়েছে? অফিস ভাড়া এবং রক্ষণাবেক্ষণের জন্য
ব্যয় করা হয়েছিল। খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যদি আমার লাভ 100 টাকা হয়ে থাকে, যদি আমার লাভ 100 টাকা হয়ে থাকে, সেখান থেকে হচ্ছে প্রফিট, সেখান থেকে 20% অলরেডি খরচা হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত? 80%, যেটা হচ্ছে আমি কী করব না বাকি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে বাকি তিনজনের মধ্যে সমান ভাগে না, প্রফিট রেশিওতে ভাগ করে দেবো, ভেরি সরি। তাহলে 100-র 80% কত হবে? 80 হবে। তাহলে 80 আমাকে ভাগ করতে হবে কেশব, সুরজিৎ আর থমাসের মধ্যে। কোন রেশিওতে? অবশ্যই প্রফিট রেশিও নির্ণয় করতে হবে। তাহলে প্রফিট রেশিও কী করে ভাই? না ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে, 2×5 = 10, 3×6 = 18, আর 4×9 = 36। কাটাকুটি করতে পারো, 2×5 = 10, 2×9 = 18, 2×18 = 36। তাহলে 5 + 9 + 18 মানে হচ্ছে কত? এখানে হচ্ছে 5 + 9 হচ্ছে কত? 9 = 14, 14 + 18 হচ্ছে 32। তাহলে 32-এর ভ্যালু কত বলা হয়েছে এখানে? আমার 80। 80 ভাগ করতে হবে, একদম ঠিক। নির্ণয় করতে হবে কি না, আমি দেখতে পাচ্ছি যদি কেশব ও সুরজিতের লাভের পার্থক্য এত টাকা হয়, ঠিক, বাদ দাও। আমার তাহলে কেশব আর সুরজিতের লাভের পার্থক্য নির্ণয় করতে হবে। রেশিওতে লাভের পার্থক্য কত? 5 আর 9-এর মধ্যে। কেশব আর সুরজিৎ 4। তাহলে 32-এর ভ্যালু 80। 32 থেকে 4 কী করে পাই? 32 থেকে 4 ভাই 8 ভাগ করে। তাহলে 80-কে 8 ভাগ করে দেবো, তাহলেই আমি 4-এর ভ্যালু পেয়ে যাবো। 80-র 8 ভাগ কত? 10। ওকে, তাহলে আমার নির্ণয় করতে বলেছে যে মোট লাভ কত। তাহলে মোট লাভ আমি নির্ণয় করব, কিন্তু আমাকে অঙ্কের ভাষায় টাকার টার্ম কার ভ্যালু দেওয়া হয়েছে? না কেশব ও সুরজিতের লাভের পার্থক্য। তাহলে কেশব আর সুরজিতের লাভের পার্থক্য কত হলো? না কেশব আর সুরজিৎ আমার লাভের পার্থক্য হয়ে গেল আমার কত? না 4 ইউনিটের ভ্যালু কত পেলাম? না 10। তাহলে 10-এর ভ্যালুই অঙ্কে কত বলা হয়েছে? না 7,264 টাকা। নির্ণয় করতে হবে কি? মোট লাভ। মোট লাভ কত করেছিলাম? 100। তাহলে 10-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 100-র ভ্যালু কত হবে? তাহলে 10 গুণ, হ্যাঁ কি না? 10-এর ভ্যালু পেলাম 7,264, তাহলে 100-এর ভ্যালু কী হবে? এর 10 গুণ, তাহলে 72640। কোথায় আছে? অপশানটি। দ্য বেস্ট কোশ্চেন ইন দিস মেথড। তাহলে একদম সব থেকে বেস্টের কোশ্চেনটা, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন তোমরা যদি সলভ করে যাও, তাহলে এর থেকে সোজা লেভেলের প্রশ্ন তোমরা চুটকিতে হাসতে হাসতে করবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের উপর প্রশ্ন দেখব। খুব ভালো করে বুঝবে, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন হচ্ছে প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট টপিক, যেখান থেকে প্রশ্ন আসতেই পারে। এবং এখানে একদম সব থেকে বেশি যে টাইপটার উপর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে এই প্রশ্নটা। খুব ভালো করে বুঝবে। দুটো তোমাদের মেথড দেখাবো। বেস্ট মেথড হবে সেকেন্ড মেথডটা। তোমাদের সবাইকে বলবো সেকেন্ড মেথডে সলভ করতে, কিন্তু প্রথমটা জেনে রাখো, কারণ তোমরা সাধারণত এই মেথডটা বেশি করে থাকো পরীক্ষায়। ওকে, দেখো 75 লিটার সোডা এবং জলের মিশ্রণ আছে, যেখানে সোডা জলের অনুপাত বলা হয়েছে 4:1। খুব ভালো কথা। তাহলে সোডা আর ওয়াটারের মিশ্রণ, সোডা আর ওয়াটারের মিশ্রণ অনুপাত বলা হয়েছে 4:1। তোমরা তাহলে মিশ্রণের দুটো যে পার্ট সোডা আর ওয়াটার, এদের অ্যাড করলে মিশ্রণ পাবো। তাহলে মিশ্রণের ভ্যালু হচ্ছে কত? 4 + 1 5। তাহলে 5 ইউনিট যদি মিশ্রণ হয়, তাহলে তার মধ্যে 4 ইউনিট সোডা আর 1 ইউনিট ওয়াটার আছে। ওকে, তাহলে 5-এর ভ্যালু প্রশ্নে বলা হয়েছে 75। টোটাল মিশ্রণটা 75 লিটার। তাহলে 5-কে 15 গুণ করলে 75 হয়। তাহলে 1-কে 15 গুণ করলে আমি ওয়াটারের ভ্যালু পেয়ে যাবো কত? 15। আর 4-কে 15 গুণ করলে 60 হয়ে যাবে আমার সোডার ভ্যালু। ঠিক আছে, তাহলে এত ইউনিট সোডা, এত লিটার সোডা, এত লিটার ওয়াটার, টোটাল মিশ্রণ হচ্ছে 75 লিটার। এবার বলা হয়েছে সোডা এবং জলের অনুপাত 3:1 তৈরি করতে প্রয়োজনীয় জলের পরিমাণ কত হবে। তাহলে আমাকে আলটিমেট দেখতে পাচ্ছি যে কী অ্যাড করতে হবে? না জল অ্যাড করতে হবে। তাহলে সোডা জলের অনুপাত এখন 3:1 হবে। তাহলে সোডা তো অ্যাড করিনি, তাহলে সোডা তো সেই 60ই আছে। তাহলে 3-এর ভ্যালু 60 মানে কি কত গুণ? 20 গুণ। তাহলে আলটিমেট 1-কে 20 গুণ করলে কত হবে দাদা? 20ই হবে। তাহলে আগে 15 লিটার আমার ওয়াটার ছিল, এখন আমার 20 লিটার ওয়াটার হচ্ছে। তাহলে কত লিটার আমি এক্সট্রা অ্যাড করেছি? 5 লিটার। তাহলে অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। এটা হচ্ছে ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড শুনবে, একদম দারুণ একটা ইম্পর্টেন্ট মেথড, এবং যে মেথড হচ্ছে আমি সবসময় প্রেফার করি। সেটা কি? আমি এই 75 লিটারকে এখন ভাববো না, পরে ভাববো। আমি দেখতে পাচ্ছি সোডা আর জলের অনুপাত কত বলা হয়েছে? 4:1। খুব ভালো কথা। আমাকে কি করতে হবে? না এই মিশ্রণে কি অ্যাড করতে হবে? না জল অ্যাড করতে হবে, এবং তার ফলে 3:1 হয়ে যাবে। কি 3:1 হয়ে যাবে আমার সোডা আর ওয়াটারের রেশিও। আমি কোনটা অ্যাড করিনি? সোডা অ্যাড করিনি। তাহলে এখানে 4 সোডার ভ্যালু, এখানে 3 সোডার ভ্যালু, এটা তো ঠিক না। সোডা যখন অ্যাড করিনি, তাহলে সোডার ভ্যালু সেম থাকা উচিত। তাহলে 4 আর 3-কে সেম করো। 4 আর 3 এলসিএম কত? 12। তাহলে 4-কে 12 বানাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 3 করে হয়ে যাবে 12। তাহলে 1-কেও 3 গুণ করতে হবে, হয়ে যাবে কত? 3। সিমিলারলি তাহলে এখন যে আমি মিশ্রণটা পেলাম,
সেই মিশ্রণে আমি 3কে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। এখানে 3 গুণ করতে হয়েছিল, এখানে আমায় তাহলে 4 গুণ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এখানে 4 গুণ করতে হলে 1ও 4 গুণ হবে। তাহলে দেখো আমি আলটিমেট দেখলাম যে সোডা তো সেম হয়ে গেল, কিন্তু আমার ইনক্রিজ হলো কোথায়? ওয়াটারে। ওয়াটার আগে 3 ইউনিট ছিল, এখন হয়ে গেল 4 ইউনিট। তাহলে কত ইউনিট ইনক্রিজ করলো? 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটে আমি মিশিয়েছিলাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। আমি দেখতে পাচ্ছি 12 + 3 টোটাল হচ্ছে 75 লিটার ছিল। তাহলে 12 + 3 হচ্ছে 15 লিটার। 12 + 3 কত? 15 লিটার। টোটাল 15 লিটার আমার ছিল। আর এই 15 ইউনিটের ভ্যালু বলেছিল কত? না 75 লিটার। হ্যাঁ কি না? বলতে একদম ঠিক। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 15 থেকে 75 5 গুণ করে হয়, তাহলে 1কে 5 গুণ করে যাবে 5 লিটার। তাহলে 5 লিটার আমি কী করেছিলাম? না জল অ্যাড করেছিলাম। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই মেথডটা হচ্ছে সবথেকে বেস্ট মেথড, এবং এই মেথডের উপরই কিন্তু মিশ্রণের অঙ্ক বেশি আসবে। ওকে, তাহলে আমি যেটা মেশাইনি সেটাকে আমাকে সমান করতে হবে রেশিওর টার্মে। ওকে, দেখো তাহলে এই প্রশ্নের সলিউশন কী করে করবে? 513 লিটার বলেছে দুধ জলের মিশ্রণে, দুধ জলের অনুপাত বলা হয়েছে 13:14। তাহলে মিল্ক আছে আর ওয়াটার আছে, কী অনুপাতে আছে? 13:14। আমি কি করছি না মিশ্রণে কত লিটার দুধ যোগ করছি, তাহলে দুধ জলের অনুপাত হবে 3:2। তাহলে আলটিমেট অনুপাত 3:2 হবে। তাহলে অ্যাড কোনটা করছি না? ওয়াটার। তাহলে ওয়াটার কনস্ট্যান্ট আছে, তাহলে 2-এর ভ্যালু 14 হওয়া উচিত। তাহলে 2-এর ভ্যালু 14 হলে কত গুণ হবে? 7 গুণ হবে। তাহলে 3-এর ভ্যালু 7 গুণ করলে কত হবে? 21। তাহলে আলটিমেট 21:14 যদি আমি বলি এখন, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে 13 থেকে মিল্ক হয়েছে 21, কারণ আমি ওয়াটারকে কনস্ট্যান্ট করে ফেলেছি। তাহলে আলটিমেট আমি 8 ইউনিট আমি কী দেখতে পাচ্ছি? মিল্কে ইনক্রিজ ঘটেছে। তাহলে এই 8 ইউনিটের ভ্যালু নির্ণয় করতে পারলেই গল্প শেষ। প্রথমে দেখতে পাচ্ছিলাম 513 লিটারের মিশ্রণ ছিল, তাহলে 13 + 14 টোটাল 27 লিটারের মিশ্রণ হলে 27-এরই ভ্যালু বলা ছিল কত? 513 লিটার। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাই 27 থেকে 513 কত গুণ করলে হয়? আচ্ছা, 27 একবার যাচ্ছে, এখানে হচ্ছে কতবার পাচ্ছি? 7 থেকে 11, এখন হচ্ছে 4, মানে হচ্ছে পাচ্ছি আমি 54। এবার 54 কী বলছি, 24 পাচ্ছি। 243। তাহলে 243, 27 কতবার যাচ্ছে? 9বার যাচ্ছে, তখন হচ্ছে 19। তাহলে 19 গুণ করতে হবে। তাহলে আলটিমেট 8কে যদি 19 গুণ করি কত হবে? 8কে যদি আমি 19 গুণ করি তাহলে কত আনসার পাবো? সেটাই হবে কারেক্ট আনসার। কত পাবো? 8 × 20 160 মাইনাসের মানে 152। হ্যাঁ কি না? অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলো কোনো ডাউট? কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন। এই প্রশ্নে কী বলা আছে? দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কী বলা আছে? ভেসেল ইজ ফিল্ড উইথ লিকুইড 3 parts অফ হুইচ আর ওয়াটার অ্যান্ড 5 parts সিরাপ। তাহলে একটা ভেসেল আছে যার মধ্যে কিছুটা মিশ্রণ আছে, এবং এই মিশ্রণটা আলটিমেট কী কী নিয়ে তৈরি? না ওয়াটার আর সিরাপ নিয়ে। যেখানে 3 পার্ট বলছে ওয়াটার আছে আর 5 পার্ট সিরাপ আছে, তাহলে তাদের রেশিও কত? 3:5। এতে কোনো ডাউট? কোনো ডাউট নেই। এবার বলা হচ্ছে যে মিশ্রণের কতটুকু অংশ তুলে নিয়ে জল দিয়ে প্রতিস্থাপন করতে হবে। তাহলে মিশ্রণ আমি কী করছি? মিশ্রণ কিছুটা তুলে নিচ্ছি, কিছুটা মিশ্রণ আমি মিক্সচার তুলে নিলাম, আর আমি কী করলাম? জল ঢাললাম, ওয়াটার ঢাললাম। ওকে, এবং তার ফলে কী দেখা গেল? না মিশ্রণে অর্ধেক জল আর অর্ধেক সিরাপ হলো। মেন গল্পটা লুকিয়ে আছে এখানে, যে যতটা পরিমাণ আমি মিশ্রণ তুলে নিয়েছি ঠিক ততটা পরিমাণ আমি ওয়াটার অ্যাড করেছি। ঠিক আছে? তাহলে আমার এখানে মনে রাখতে হবে যে এই ধরনের প্রশ্নে আমি কি তুলে নিচ্ছি সেটা বড় ব্যাপার নয়, আমি কি অ্যাড করছি সেটা মনে রাখবো। আমি অ্যাড করছি ওয়াটার, তাহলে আমি ধরে নেবো যে সিরাপ কনস্ট্যান্ট আছে, আমি সিরাপে কিছু করিনি। তাহলে বলো আমার আলটিমেট লাস্টে দেখতে পাচ্ছি যে মিশ্রণে অর্ধেক জল আর অর্ধেক সিরাপ আছে। তার মানে এখন আমি দেখতে পাচ্ছি মিশ্রণে ওয়াটার আর সিরাপের রেশিও কত? 1:1। 1/2 মানে 1:1। অর্ধেক অর্ধেক মানে কি সমান সমান আছে, তাহলে 1:1 বলতে পারি। তাহলে আমি বলছি সিরাপকে আমি কনস্ট্যান্ট রাখবো। তাহলে সিরাপকে যদি 5 করতে হয়, তাহলে 1কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 1কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5:5 করতে পারি এটাকে, 1:1 বলে একদম ঠিক। তাহলে আমি দেখতে পেলাম যে 3 ছিল আমার ওয়াটার, আমি আলটিমেট সেটা হয়ে গেছে কত? 5 ইউনিট। তাহলে কতটা ইনক্রিজ করেছে? না দাদা 2 ইউনিট ইনক্রিজ করেছে। কতটা ইনক্রিজ করেছে? তাহলে 5 + 5, এখন টোটাল মিশ্রণ 10 হয়ে গেছে। তাহলে 10-এর মধ্যে আমি 2 ইনক্রিজ করেছি। তাহলে কত অংশ আমি জল অ্যাড করেছি? না 2-এর 10 অংশ, মানে 1-এর 5 অংশ। আর আমি কি বলেছিলাম? যতটা ওয়াটার অ্যাড করেছি ততটাই মিশ্রণ তুলে নিয়েছিলাম। তাহলে আমি কতটা মিশ্রণ তুলে নিয়েছি? 1-এর 5 অংশ। অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। বেস্ট মেথড হচ্ছে এই ধরনের প্রশ্ন সলিউশন করার। ওকে, নাহলে এক্সপেক্ট ধরে মাথা খারাপ হয়ে যাবে। Next topic. A container contains 40 liter of milk. From this container, 4 liter of milk was taken out and replaced by water. খুব ভালো কথা। তাহলে কী করা হচ্ছে?
40 লিটার, প্রথমে একটা ধাপ করব। 40 লিটার আমার মিল্ক আছে, সেখান থেকে 4 লিটার মিল্ক তুলে নেওয়া হচ্ছে। তাহলে বলো 40 থেকে 4 তুলে নেওয়া হচ্ছে, তার মানে কত অংশ তুলে নেওয়া হচ্ছে? অর্থাৎ 1/10 অংশ তুলে নেওয়া হচ্ছে। তাহলে কত অংশ পড়ে আছে? 1 মাইনাস 1/10 অংশ পড়ে আছে। তাহলে এই 1 মাইনাস 1/10 তোমাদের করা তো আমি শেখাইনি। আমি বলেছি যে 10 যদি টোটাল হয়, সেখান থেকে 1 তুলে নেওয়া হয়েছে, তাহলে 10 থেকে 1 পড়ে থাকবে কত? 9। তাহলে 9/10 অংশ আমি এখান থেকেই বার করে নেবো, এটা করে আর নয়। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার 40 লিটার আমার পিওর মিল্ক ছিল, 4 লিটার তুলে নেওয়া হয়েছে, তাহলে আলটিমেট পড়ে আছে এখন কত? না এর 9/10 অংশ পড়ে আছে। যদি আমি বলি 40 লিটার, তুমি একবারই বলতে পারবে, 1 সেকেন্ডেই বলতে পারবে 40 লিটার ছিল, সেখান থেকে 4 তুলে নেওয়া হয়েছে, পড়ে আছে 36 লিটার। এটা আমি পেলাম কী করে? না 40 ছিল, তার 1/10 অংশ তুলে নেওয়া হয়েছে, পড়ে আছে কত? 9/10 অংশ। তাহলে কতটা পড়ে আছে? 40 × 9/10 করলে আমি 36 পাই। ইজ ইট ক্লিয়ার? তার মানে প্রত্যেকবারে যতবার এই ঘটনা করা হবে, এরপরে দেখা গেল যে 4 লিটার আমার তুলে নেওয়া হলো এবং তাতে জল ঢালা হলো, এবং এই দিস প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 টাইমস। তাহলে এই প্রসেস আরও 2বার করা হলো। তার মানে কি? যতবার আমি কি করছি না মিল্ক তুলে জল ঢালছি, ততবার এর পরের বার থেকে মিশ্রণ তুলব। তার মানে প্রতিবারে আমার কি হবে না এই 1/10 অংশ তোলা হবে, এবং 40 থেকে 4 তোলা মানে কি 1/10 তোলা, মানে পড়ে থাকবে 9/10। মানে প্রত্যেকবারে আমার আলটিমেট মিল্ক 9/10 গুণ হবে। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ছিল 40, তার থেকে 9, তার সঙ্গে 9/10 গুণ কতবার হচ্ছে? প্রথমবার একবার হয়ে গেছে, এরপরে আরও 9/10 দুবার হবে, তাহলে আলটিমেট টোটাল 3বার হবে। তাহলে এটাই হচ্ছে ফাইনাল মিল্ক আমার মিশ্রণে। তাহলে আলটিমেট কী নির্ণয় করতে বলেছে? পাত্রে এখন কত দুধ পড়ে আছে, বোঝা গেল? তাহলে বলে আলটিমেট খুব ইজি ব্যাপারটা হয়ে গেল। কাটাকুটি করে ফেলি, একটা শূন্য ক্যান্সেল আউট হলো। 9 কিউব কত? 729, হ্যাঁ কি না? এবার বলো 729কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 7 × 4 = 28, মানে 28 অপেক্ষা বেশি হবে। 28 অপেক্ষা বেশি, একমাত্র অপশান ডি আছে। তাহলে যদি গুণ করতে চাও করবে, 4 9 36 6, হাতে থেকে 3, 4 2 8 3 11 1, 7 4 28 1 29, তাহলে 2916, নিচে 100, মানে 29.16। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বেস্ট কোশ্চেন হচ্ছে এই মিশ্রণ চ্যাপ্টারের। ওকে, 4-5টা স্টার দিয়ে রাখো। যদি বলো কতটা ওয়াটার আছে, তাহলে আমি 40 মাইনাস এটা করতাম। ওকে, বা আমি এটাও করতে পারতাম যে আমি আলটিমেট দেখছি যে আমার প্রত্যেকবারে তুলে নেওয়ার পরে 9/10 অংশ পড়ে থাকছে, তাহলে এরকম 3বার করা হয়েছে। তাহলে আলটিমেট 9/10 যখন আমি হোল কিউব করবো, তাহলে আমি পাবো কত? না 729 বাই কত? এখানে 1000। এখানে 729 হয়ে যাবে কত? কি কার ভ্যালু? 729 হচ্ছে কার ভ্যালু? মিল্কের ভ্যালু। আর 1000 হয়ে যাবে কি? মিশ্রণের ভ্যালু। তাহলে 729 থেকে যদি 1000 বিয়োগ করে যেটা পাবো, সেটা হচ্ছে ওয়াটারের ভ্যালু। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। একজন অসাধু দুধওয়ালা তার দুধকে ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধে জল মিশিয়ে বিক্রি করে এবং এর ফলে 25% লাভ হয়। মিশ্রণের জলের শতাংশ কত পার্সেন্ট জল আছে? এই প্রশ্নটা অনেক উপায়ে করা হয়, কিন্তু এখান থেকে আমি বলবো তোমাদের অ্যালিগেশন মেথড শুরু হচ্ছে মিক্সচারের অঙ্কে। দেখো অ্যালিগেশন কীভাবে কাজে লাগাবো এখানে। অসাধু দুধওয়ালা তার দুধকে ক্রয় মূল্যে বিক্রি করে, তাদের দুধ যেটা আমি আলটিমেট বিক্রি করছি, তার ক্রয় মূল্য আমি কি ধরতে পারি? না 100% ধরতে পারি। ক্রয় মূল্য 100 ধরলাম। এবার সে দুধে কী মেশাচ্ছে? জল মেশাচ্ছে। এবার জল সে নিশ্চয়ই বিসলারি ওয়াটার মেশাবে না, তাহলে জল যেটা মেশাবে সেটা তার বিনামূল্যে পাওয়া, তাহলে জলের ক্রয় মূল্য কত? 0। ওকে, তাহলে আলটিমেট তার 25% লাভ হয়েছে। তাহলে 100 + 0 যোগ করে মিশ্রণের ক্রয় মূল্য তো 100ই হবে। তাহলে এতে তার 25% লাভ হয়েছে, তাহলে মিশ্রণের ক্রয় মূল্য কত? তাহলে 25% যদি লাভ হয়, তাহলে এটা 125%-এর ভ্যালু হচ্ছে 100। 125%-এর ভ্যালু হচ্ছে 100, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 100 × 100/125, এটা বলতে পারি। তাহলে 25 দিয়ে 25 5 125, 25 4 100, এখানে 5 20 100। তাহলে আলটিমেট দেখলাম মিশ্রণের ক্রয় মূল্য হলো কত? 80। ব্যাস, এখান থেকেই শুরু হয়ে গেল আমার দেখো কি না অ্যালিগেশন। তাহলে প্রত্যেকটা আমি ক্রয় মূল্য পেয়েছি, মিল্কের ক্রয় মূল্য পেয়েছি, জলের ক্রয় মূল্য পেয়েছি, মিশ্রণের ক্রয় মূল্য পেয়েছি। তাহলে অ্যালিগেশন করলে কত পাবো? 80 - 0 করলে এখানে 80 পেয়ে যাবো, আর 100 - 80 করে এখানে কত পেয়ে যাবো? 20 পেয়ে যাবো। তাহলে আলটিমেট 4, এখানে 1। তাহলে 4:1 হচ্ছে আমার আলটিমেট মিল্ক আর ওয়াটারের রেশিও। তাহলে আমরা নির্ণয় করতে বলেছে মিশ্রণের জলের শতাংশ কত। তাহলে টোটাল যদি 5 ইউনিট আমার মিশ্রণ হয়, তার মধ্যে জল আছে 1 ইউনিট, তাহলে কত পার্সেন্ট জল আছে? না 1/5 × 100, অ্যান্ড দ্যাট ইজ 20%। ওকে, বেস্ট প্রশ্ন এই মেথডের, অপশান সি।
নেক্সট প্রশ্ন, একটি পণ্যের দাম 7 টাকা কেজি এবং অন্যটির দাম 12 টাকা কেজি। দুটি জাতকে কোন অনুপাত দুটি পণ্যকে কোন অনুপাতে মিশ্রিত করা উচিত যাতে মিশ্রণটির দাম 10 টাকা পার কেজি হবে? তাহলে এখানে একটি পণ্য, প্রথম প্রকার যে পণ্য তার সিপি বলা আছে কস্ট প্রাইস, দ্বিতীয় পণ্যটারও সিপি বলা হয়েছে, আর মিশ্রিত পণ্যের সিপি বলা হয়েছে। তাহলে প্রত্যেকটা যখন সিপি বলা হয়েছে এবং দুটোকে মিশ্রিত করে যখন একটা জিনিস পাচ্ছি, তার মানে সেটা সবসময় হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। যখনই দুটোকে মিশ্রিত করে একটা জিনিস পাবো সেটা হবে অ্যালিগেশন প্যাটার্ন। তাহলে আলটিমেট প্রথম প্রকারের সিপি হচ্ছে 7, দ্বিতীয় প্রকারের সিপি হচ্ছে 12, আর মিশ্রণের সিপি হচ্ছে 10। সবসময় প্রত্যেকটা আইদার সিপি অথবা প্রত্যেকটা আইদার এসপি অথবা প্রত্যেকটা আইদার প্রফিট অথবা প্রত্যেকটা আইদার লস, এই গল্পেই কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আমি অ্যালিগেশন করতে পারবো এতে। ওকে, তাহলে আলটিমেট দেখো 10 থেকে 7 বিয়োগ করলে এখানে 3, আর 12 থেকে 10 বিয়োগ করলে 2, তাহলে 2:3 অনুপাতে মেশানো হয়েছিল। কোথায় আছে? অপশান বি। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। দ্রবণ এতে 10% অ্যাসিড এবং দ্রবণ বিতে 30% অ্যাসিড থাকে। 25% অ্যাসিডযুক্ত মিশ্রণ পেতে দ্রবণ এ এবং দ্রবণ বিকে কী অনুপাতে মেশাতে হবে? এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, যেটা এক্ষুনি করালাম অ্যালিগেশন মেথড দিয়ে। দেখো এবার এই প্রশ্নটায় আমরা কিভাবে অ্যালিগেশন লাগাবো। একজন দুধওয়ালা দুই ধরনের দুধ থাকে, দুধওয়ালায় 2 ধরনের দুধ আছে, ঠিক আছে? একটা পিওর দুধ আর একটা ধরো মেশানো দুধ, 2 রকমের দুধ আছে, একটা মহিষের দুধ, একটা হচ্ছে গরুর দুধ, এরকম কিছু একটা 2 ধরনের দুধ আছে। বলছে প্রথম পাত্রে দুধের শতকরা হার হচ্ছে 80%। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি দুটো পাত্র আছে, এটা হচ্ছে 1 নম্বর পাত্র, এটা 2 নম্বর পাত্র। 1 নম্বর পাত্রে 80% দুধ আছে এবং দ্বিতীয় পাত্রে 60% দুধ আছে। আলটিমেট যদি সে প্রথম পাত্রের 28 লিটার দুধ দ্বিতীয় পাত্রের 32 লিটার দুধের সাথে মিশ্রিত করে, তাহলে মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? তাহলে এখানে যদি আমার মিশ্রণে দুধের শতকরা হার বলা থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে কী রেশিওতে, এখানে যদি বলা থাকতো সামথিং একটা ভ্যালু, তাহলে আলটিমেট এদের অ্যালিগেশন করলে আমি বলতে পারতাম যে কী রেশিওতে এই দুটো পাত্রের দুধ মেশানো হয়েছে, হ্যাঁ কি না? এবার আমাকে ওটা না বলে আমাকে বলা হয়েছে যে প্রথম পাত্রের 28 লিটারের সঙ্গে দ্বিতীয় পাত্রের 32 লিটার মেশানো হয়েছে। তাহলে কোন রেশিও মেশানো হয়েছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 দিকের 7 7 28, 4 8 32, মানে 7:8 রেশিওতে মেশানো হয়েছে, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তার মানে এখানে যে ভদ্রলোক ছিল সেটা ভ্যালুটা বলা নেই, তাহলে সেই ভ্যালুটা যদি এক্স ধরে নিই, তাহলে সবসময় মনে রাখবো এই এক্স হচ্ছে 80 আর 60 মধ্যবর্তী একটা সংখ্যা। তার মানে এক্স অবভিয়াসলি 80 অপেক্ষা কী হবে? ছোট হবে, কিন্তু এক্স 60 অপেক্ষা বড় হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবার বলো অ্যালিগেশন করলে আমি এখানে আর এখানে কী ভ্যালু পাবো? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কী ভ্যালু পাবো না 60 মাইনাস, এখানে পাবো এক্স মাইনাস 60 অপেক্ষা এক্স বড়, আর এখানে পাবো 80 মাইনাস এক্স, হ্যাঁ কি না? পাবো তো? বলো তো একদম ঠিক পাবো, কোনো অসুবিধা নেই। এবার এই যে রেশিওটা আলটিমেট, এই রেশিওটাই যে 7:8 সঙ্গে সমান, সেটাই তো আমার অ্যালিগেশন বলে থাকে, একটু আগে দেখালাম। তাহলে বলবে আলটিমেট এক্স মাইনাস 60/80 মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে 7/8। এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবো খুব সহজে। কী করে দেখো, আর এখানে হচ্ছে 8x মাইনাস 480, এখানে পাচ্ছি কত 560 মাইনাস 7x, তাহলে 8x প্লাস 7x মানে 15x, 480 560 যোগ করলে 0, 14 4, এখানে হচ্ছে 0, 1040। কাটাকুটি করলে 5 দিকে কাটাকুটি হচ্ছে 5 3 15, এখানে হচ্ছে 5 2 10, 5 8 40, 208/3, তার মানে হচ্ছে 3 6 18, 28 মানে 3 9 27, 69 পয়েন্ট সামথিং, 69.33। বাকিটা করার দরকার নেই। ওকে, অপশান বি এগুলো কারেক্ট আনসার। বোঝা গেল? চলে যাই পরের প্রশ্নে। কী বলা হচ্ছে, যদি একটি শ্রেণীর গড় ওজন 15 কেজি, অন্য শ্রেণীর গড় ওজন 30 কেজি হয়, তাহলে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সাথে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের কী অনুপাত নির্ণয় করো যখন উভয় শ্রেণীর গড় ওজন হচ্ছে 25 কেজি। তাহলে এটাও একটা অ্যালিগেশনের দারুণ একটা কনসেপ্ট। দুটো শ্রেণীকে মিশ্রিত করে একটা শ্রেণী তৈরি করা হচ্ছে। প্রথম শ্রেণীর গড় ওজন 15 কেজি, দ্বিতীয় শ্রেণীর গড় ওজন 30 কেজি। তাহলে আলটিমেট উভয় শ্রেণীর গড় ওজন পেয়ে গেলাম মিশ্রণের পর 25 কেজি। তাহলে 15 আর 30-এর মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে 25। অ্যালিগেশন করে ফেললেই আমি পেয়ে যাবো কোন রেশিও মেশানো হয়েছে। 25 থেকে 15 বিয়োগ করলে 10, আর এখানে হচ্ছে 5। তাহলে আলটিমেট 5:10 মানে হচ্ছে 1:2 অনুপাতে মেশানো হয়েছে। এর থেকে সহজ আর কোনো প্রশ্ন হতে পারে না। ওকে, 1:2 অপশান এ। বোঝা গেল? কখনো কখনো এই ধরনের প্রশ্ন একটা টুইস্ট দেয়, সেটা হচ্ছে বলে দিই যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের কী অনুপাতে মেশানো হয়েছে বলা হয়েছে। এটা যদি উল্টো থাকতো যে অন্য শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের কী অনুপাতে মেশানো হয়েছে, তখন কিন্তু আমরা আনসারটা 2:1 করতে হতো। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, যে কার সঙ্গে কার অনুপাত চেয়েছে।
ঠিক আছে, পরীক্ষক এখানে কিন্তু টুইস্ট করে। তো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের আজকের ক্লাসের। গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস তোমাদের সম্পূর্ণ কভার হয়ে গেল। এর বাইরে অঙ্ক যদি আসে সেটাও কিন্তু কনসেপ্ট আমি আমাদের ক্লাসে বলে রেখেছি। ওকে, তো কনসেপ্ট তোমাদের ভরে ভরে শিখিয়ে দিয়েছি। আশা করবো তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। গ্রুপ সির পরীক্ষা 1 তারিখে শেষ হচ্ছে, 2 তারিখ থেকেই আমাদের প্রিপারেশন আবার শুরু করব রেলওয়ে গ্রুপ ডির জন্য, এবং রেলওয়ের যাবতীয় যা পরীক্ষা আসছে 2026-এর সমস্ত পরীক্ষা কভার হবে সেই ক্লাস থেকে। প্রথমে আমরা 2026-এর রেলওয়ের গ্রুপ ডি 2024-এর যে প্রশ্নপত্রটা হয়েছে সেটা সলভ করবো একদম চ্যাপ্টার ওয়াইজ, যেভাবে আমরা এখন সলভ করলাম এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য। ওকে, চলো আবার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। পরীক্ষা খুব ভালো করে দাও, আর পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন পরীক্ষা হলো। চলো, টাটা।